আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সকলের? তো আশা করি তোমরা সকলে ভালো আছো। তো তোমাদের সামনে আবারও আজকে লাইভে উপস্থিত হলাম এবং আমরা প্রতিদিনের ধারাবাহিকতা অনুযায়ী আজকেও লাইভে উপস্থিত হয়েছি। তোমাদেরকে বলছিলাম আমরা প্রতিদিন সন্ধ্যা 6:30টায় লাইভে আসবো এবং তোমাদের বিভিন্ন পড়ালেখা রিলেটেড বিভিন্ন ধরনের টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা আজকে যদিও আমাদের যে আলোচনার পর্ব ছিল গুগল মিটে, আমরা গুগল মিটে তোমাদের যতগুলো সমস্যা আছে সবগুলো নিয়ে আলোচনা করতে চাইছিলাম, কিন্তু একটু কারণবশত কারণে আমরা সেখানে আজকে আলোচনা করতেছি না। আজকে মূলত এক্সট্রা করে আমরা বাংলা এইচএসসি বাংলা প্রথম পত্র যে আছে সেই প্রথম পত্রের উপর একটা ক্লাস নেব। অর্থাৎ আজকে মূলত আমরা আলোচনা করব এইচএসসি বাংলা প্রথম পত্রের একটি গল্প, সেই অপরিচিতা গল্পের সর্বশেষ পর্ব নিয়ে। ইতিপূর্বে আমরা অপরিচিতা গল্পের 3টা পর্ব আলোচনা করেছি এবং 3টা পর্বের মধ্যে আমরা প্রথম 3টা পার্ট আলোচনা করার চেষ্টা করেছি। আর আজকে আমরা তার সর্বশেষ যে অংশটা আছে সেটা আলোচনা করব এবং আশা করি তোমরা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবা এবং আমাদের লাইভটা এনজয় করবা। এর পরবর্তীতে আমরা আগামীকাল তোমাদের এই বাংলা প্রথম পত্র যে আছে সেটার কবিতা যে আছে সেই কবিতা পাঠটা নিয়ে আলোচনা করব এবং তোমরা কোন কবিতার উপর ক্লাস চাও সেই কবিতাটা আমাদের কমেন্টে জানাও। আমরা চেষ্টা করব আগামীকাল সেই কবিতার উপর তোমাদের ক্লাস প্রোভাইড করার। তো তাহলে আমরা আজকে যে আমাদের আলোচনা পর্ব সেই অপরিচিতা গল্পের 4র্থ পর্ব অর্থাৎ 4 নাম্বার পার্ট নিয়ে আমরা তাহলে সেটা শুরু করি। তো আরেকটা কথা বলে রাখি ক্লাসটা শুরু করার আগেই, যে তোমরা যারা ক্লাসটা দেখতেছো তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো এবং আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো প্রত্যেকটা নোট করবা। তোমরা যদি কথাগুলো নোট না করো তাহলে কিন্তু তোমাদের এই সমস্যা হবে, প্রবলেম হবে, তোমরা ঠিকভাবে বুঝতে পারবে না। তো আমি যেভাবে বলবো সবগুলো কথাগুলো ঠিক সেইভাবে তোমরা সকলে নোট করে নিবা। তো দেখো যে 4 নম্বর পর্বটা কি, শুরু করি তাহলে। তো আমরা ইতিপূর্বে 3 নম্বর পর্ব পর্যন্ত দেখেছিলাম তার কি হলো, তার বিয়ে শেষ পর্যন্ত হয় নাই। অনুপমের বিয়েটা শেষ পর্যন্ত ভেঙে গেছিলো একটা এই যে সমস্যার কারণে। কি সমস্যা? সেটা সমস্যা হইল যে তার যে মেয়ে রয়েছে অনুপম, যে তার যে মানে যাকে বিয়ে করতে চাইছিল কল্যাণী, সে কল্যাণী গায়ে থেকে গহনা খুলে এনে সেগুলো পরিমাপ করতে থাকে, সেগুলো কম দিয়েছে কিনা, এই বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত আর অনুপমের বিয়েটা সম্পন্ন হয়নি। তো এর পরবর্তীতে কি হইল দেখো, কিন্তু কথা এমন করিয়া ফুরাই এলো না। এই যে তার যে ঘটনা ছিল, এই যে বিষয়টা কিসের, এই যে কথাটার অর্থ কি বোঝাচ্ছে এখানে দেখো, আবারও বলতেছি, কিন্তু কথা এমন করিয়া ফুরাইলো না। এই যে তাদের বিয়ের বিষয়টা, এটা এমন করে ফুরাইলো না, এটা তারা মূলত যে জিনিসটাকে এখানে বোঝাই হচ্ছে যে আমার ভাবনা অনুসারে হলো না। তার কি ভাবনা ছিল? উপরে যদি আমরা 3 নম্বর পর্বের শেষে অংশে দেখি যে অনুপম ভাবতেছিল, কল্পনা করতেছিল যে কল্যাণী যে আছে সেই কল্যাণীর বাপ শম্ভুনাথ সেন তাদের কাছে এসে ক্ষমা চেয়ে নেবে, ক্ষমা চেয়ে মাপ চাবে, তারা বলবে আবার অনুপম এদেরকে যে তোমরা আবার আসো, আবার এসে আমার মেয়েকে বিয়ে করে তোমরা নিয়ে যাও। এভাবে মূলত অনুপমের এটা কল্পনা ছিল, যে কল্যাণীর প্রতি তার একটা কল্পনা। তো ওইটা বলতেছে কিন্তু কথা এমন করিয়া ফুরাইলো না, এই জন্য বলতেছে সে যেটা ভাবতেছিল সেটা শেষ পর্যন্ত ঘটলো না, হইল না এই জিনিসটা। যেখানে আসিয়া তাহা ফুরা এই কি অফুরান হইয়াছে সেখানে বিবরণ একটুখানি বলিয়া আমার এ লেখা শেষ করিয়া দিই। বলতেছে যেখানে এটা আর হয় নাই সেখানে আপাতত সেটা শেষ করিয়া দিই, ওই বিষয়ে আর অত জল্পনা করার কোনো দরকার নাই। মাকে লইয়া তীর্থে চলে আসছিলাম। তীর্থে হলো ধর্মীয় স্থান ভ্রমণ, অর্থাৎ হিন্দুরা যারা আসো এখানে, হিন্দু যারা আসো তারা খুব ইজিলি এই বিষয়টা বুঝতে পারবা। তীর্থ হলো হিন্দুদের একটা পবিত্র স্থান, যেমন আমাদের মুসলিমদের জন্য মক্কা পবিত্র খুব একটা স্থান, আমরা সেখানে হজ করতে যাই। তো ঠিক তেমনিভাবে হিন্দুদের জন্য তীর্থ হলো একটা ধর্মীয় স্থান, যেখানে তারা বিভিন্ন তাদের প্রয়োজনে ধর্মীয় রিলেটেড বিভিন্ন ধরনের এবং তাদের স্বপ্ন মানে বিভিন্ন ধরনের ইচ্ছা পূরণে এবং তারা ভালো কিছু লাভের আশায়, মানে এক কথায় হলো তাদের যে পবিত্র স্থান সেই পবিত্র স্থানে যাই। আমরা যে কারণে যাই তারাও সেই একই কারণে যাই। তো ঠিক তেমনিভাবে অনুপমও গেছিল তার মাকে নিয়ে, ওই জন্য বলছে মাকে লইয়া তীর্থে চলিয়াছিলাম। অনুপম তার মাকে নিয়ে গেছিলেন। আমার উপরে ভার ছিল, তার মাকে নিয়ে যাওয়ার ভারটা অনুপমের, মানে ভার বলতে দায়িত্ব অনুপমের উপর দেওয়া ছিল, কারণ মামা কি এবারও হাবড়াফুল পার হন নাই। অর্থাৎ হাবড়াপুর বলতে কি বোঝানো হয়েছে এখানে মূলত, যে তার মামা যে ছিল অনুপমের যে মামা, সেই মামা খুব দূরবর্তী অঞ্চলে যাইতো না, সে সবসময় তাদের যে এলাকায় ছিল সেই এলাকায় আশেপাশে শুধু থাকতো, দূরবর্তী অঞ্চলে যাইতো না। এই জন্য বলছে কারণ এবারও হাবড়াপুর পার হন নাই। রেলগাড়িতে ঘুমাইতেছিলাম। রেলগাড়িতে বলতে তারা কিন্তু রেলে যাচ্ছিল,
অনুপম এবং তার মা যে ছিল তারা দুজনে কিন্তু এই যে তীর্থে যাচ্ছিল রেলগাড়িতে করে কিন্তু। তো এই জন্য বলছে রেলগাড়িতে ঘুমাইতেছিলাম, কারণটা কেন, কারণ ঝিমানোর কারণে অনেক ক্লান্ত হয়ে গেছে, যার কারণে তারা ঘুমাইতেছিল। তো এরপরে দেখো, এরপরে যেটা আছে, ঝাঁকানি খাইতে খাইতে মাথার মধ্যে নানান প্রকার এলোমেলো স্বপ্নের ঝুমঝুম বাজিতেছিল। ঝিমানোর কারণে সে যে অনেক ঝিমাইতেছিল, অনেক ঘুম ধরছিল। হঠাৎ কোনো একটা স্টেশনে জাগিয়ে উঠিলাম, আলোতে অন্ধকার মেশা সে এক স্বপ্ন। মানে এটা কেন, এই যে এই লাইনটা অর্থ লিখে নিতে পারো, আলোতে অন্ধকারে মেশা সে এক স্বপ্ন মানে পরিস্থিতির কারণে, কারণ তার পরিস্থিতি যে অবস্থায় আছে এই কারণে সেই মূলত এই বিষয়টা বোঝাতে চাচ্ছে। কেবল আকাশে তারাগুলি চিরপরিচিত আর সবই অজানা অস্পষ্ট। মানে তার কাছে এখন মনে হচ্ছে যে আকাশে তারাগুলোই শুধু পরিচিত, আর বাকি যাহা কিছু আছে সবগুলো হলো অপরিচিত, অজানা এবং অস্পষ্ট। স্টেশনে দ্বীপ কয়টা খাড়া হইয়া দাঁড়াইয়া আলো ধরিয়া এই পৃথিবীটা যে কত অচেনা এবং যাহা চারিদিকে তাহা যে কত বহুদূর তাহাই দেখাইয়া দিতেছে। মানে তার যে মনের অবস্থা অনেক ধুধু পর্যন্ত এখন শুধু পড়ে আছে মরুভূমির মতো, তার সেই জিনিসটাকে মূলত এখানে বুঝাচ্ছে আর কি ট্রেন স্টেশনের মাধ্যমে। গাড়ির মধ্যে মা ঘুমাইতেছেন, আলোর নিচে সবুজ পর্দাটা না, এটা একটু ভালোভাবে মনে রাখিও যে সবুজ পর্দাটা মানে আলোর নিচে পর্দার যে ছিল টানা ওইটা কোন রঙের ছিল, সেটা কি সবুজ না হলুদ না নীল, এটা ভালো করে জানিয়ে রেখো। তাহলে আলোর নিচে সবুজ পর্দা টানা, তোরঙ্গ বাক্স জিনিসপত্র সমস্তই কে কার ঘাড়ে এলোমেলো হইয়া রইয়াছে। তোরঙ্গ বলতে হলো মালবাহী এক ধরনের বস্ত্র আর কি, বা বাক্স, যেটাকে মানুষজন মানে বিভিন্ন মালামাল পরিবহনের ক্ষেত্রে ব্যবহার করে, ওইটাই বলছে যে তোরঙ্গ বাক্স জিনিসপত্র সমস্তই কে কার ঘাড়ে এলোমেলো হইয়া রইয়াছে। মানে যে ট্রেনে তো যারা ভ্রমণ করছো তারা এই জিনিসটা খুব ভালোভাবে দেখছো যে মানে মালামালগুলো এক একজনের পর বিভিন্ন ধরনের তার যে সরঞ্জামগুলো আছে উপরে রেখে দেয়, এভাবে কিন্তু ট্রেনে যাতায়াত করে, কারণ অনেকজন মানুষ, এক দুইজন না। তো এই জন্য এখানে বলছে তাদের যে বাক্সগুলো কে সমস্ত কার ঘাড়ে কার এলোমেলো হইয়া বিভিন্নভাবে আসে, মানে একজন আরেকজনের উপর রেখে দিছে বিভিন্ন মালামালগুলা। তাহারা যেন স্বপ্নলোকের উলট পালট আসবাবপত্র, সবুজ প্রদেশের মিটমিটে আলোতে থাকা এবং না থাকার মাঝখানে কেমন একরকম হইয়া পড়িয়া আসি। কেমন একরকম হইয়া পড়িয়া আসি, এই লাইনটা যে আছে এটার অর্থ লিখে নিতে পারো না, ঠিক মতো ব্যাখ্যা করতে পারছি না। মানে সে এমন একটা অবস্থায় পৌঁছে গেছে যেখানে থেকে সে তার যে জীবনে যে ঘটনাটা সে ব্যাখ্যা করবে সেটা আর সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারতেছে না, তার জীবনের পরিস্থিতি এমন একটা পর্যায়ে চলে গেছে। এমন সময় সেই অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাতে কে বলিয়া উঠিল, শীঘ্রই চলে আয় এই গাড়িতে জায়গা আছে। মানে হঠাৎ একজন বলে উঠছে যে শীঘ্রই চলে আয় এই গাড়িতে একটি জায়গা আছে। এই যে কথাটা, এটাকেই অনুপম মনে করা একবারে সেই লেভেলের তার একটা মনে প্রাণে গেঁথে যাবে আর কি, এবং সেইটাকে অনেকটা প্রেমে পড়ে যাবে এবং তার এইটার প্রতি একটা ভালোবাসা জন্মাবে। তো এটা পরবর্তীতে আমরা পাবো। কিন্তু গাড়িতে জায়গা আছে, মনে হইলো যেন গান শুনিলাম। যেন অনুপমের এই যে শব্দটা, এই লাইনটা, এটা অনুপমের মনে হলো সে একবারে গান শুনলো, মানে তার কাছে খুব ভালো লাগলো, খুব কণ্ঠ সুমধুর কণ্ঠ মনে হইলো এই যে মানে কথাটা যে বললো শীঘ্রই এই গাড়িতে চলে আয়, শীঘ্রই জায়গা আছে, এই কথাটা মনে হইলো যেন গান শুনিলাম। কথার সৌন্দর্যতার কারণে এটা লিখে নিতে পারো যে মনে হয় যেন গান শুনিলাম, এই কথাটার অর্থ হলো কথার সৌন্দর্যতার কারণে। বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর, তাহা এমন করিয়া অসময়ে অজায়গায় অচমকা শুনিলে তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায়। কিন্তু এই গলাটাকে কেবলমাত্র মেয়ের গলা বলিয়া একটি শ্রেণীভুক্ত করিয়া চলে না, এ কেবল একটি মেয়ের গলা শুনিলেই মনে বলিয়া উঠে এমন তো আর শুনি নাই। মানে বলতেছে এটা শুধু একটা যে মেয়ের গলা, বাঙালি মেয়ের গলা, এটা কখনোই না, এটা একবারে মানে সে এমনভাবে সে এটাকে তুলনা করছে, মানে এই কল্যাণী যে গলাটাকে, মানে সুমধুর মানে এরকম আর গলা আর হয় না কারো পৃথিবীতে, মানে এরকম সুমিষ্টি গলা, মানে সুকণ্ঠের অধিকারী যে গলা এরকম আর হয় না। তাকে এত এই যে কল্যাণী যে গলাটা রয়েছে এত তার কাছে এটা পছন্দ হয়েছে, এটাই বোঝাতে চাচ্ছে। চিরকার গলার স্বর আমার কাছে বড় সত্য, এই কথাটার অর্থ লিখে নিতে পারো যে গলার স্বরেই মানুষের ভিতরের হলো প্রতিচ্ছবি, কারণ গলার যার স্বর সুন্দর সে বাস্তবেই সুন্দর হয়ে থাকে, এটা মানে অনুপমের আর কি ধারণা। এই জন্য বলছে যে চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য, মানে অর্থাৎ গলার স্বর মানুষের ভিতরের একটা প্রতিচ্ছবি। এই লাইনটার অর্থ কিন্তু এটা লিখে নিতে তোমরা। রূপ জিনিসটা বড় কম নয়, কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনিবর্চনীয় মানে হলো বর্ণনাতীত। আমার মনে হয় কণ্ঠ যেন তাহারই চেহারা। কি বলছে আবার দেখো, যে রূপ জিনিসটা বড় কম নয়, কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনিবর্চনীয়, আমার মনে হয় কণ্ঠস্বর যেন তাহারই চেহারা। মানে অর্থাৎ একজন মানুষের মধ্যে আমরা যদি বর্ণনা করতে যাই এবং তার বিভিন্ন ধরনের বিষয়গুলো যদি আমরা বিশ্লেষণ করতে যাই, তাহলে তার মধ্যে এই যে কণ্ঠস্বরটা রয়েছে এটাও গুরুত্ব কম রাখে না, এটাও মানে অনেকটা প্রভাব রাখে এই ক্ষেত্রে।
আমি তাড়াতাড়ি গাড়ির জানালা খুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দিলাম, মানে এই যে গান যে শুনলো, গানের মতো একটা কণ্ঠস্বর এত সুন্দর, এটাকে আবার দেখার জন্য। যেমন আমরা যে কোনো জিনিস যদি একবার দেখি খুব সুন্দর, ওটা ভালো মনে হয়, তাহলে কিন্তু ওটা আমরা আবার দেখার চেষ্টা করি যে এটা কীরকম, এত সুন্দর, আবার দেখি তো ওটা কী, ওটা জিনিসটা। ঠিক তেমনিভাবে মানে সেও যে অনুপম, তাকে খুব ভালো লাগলো যে কল্যাণীর যে কণ্ঠস্বরটা, এই জন্য সে সেটা দেখার জন্য আবার সে জানালা বাইরে মুখ মানে জানালা বাইরে মুখ বার করলো। কিছুই দেখিলাম না। কেন দেখলো না? কারণ তখন তো অন্ধকার, রাত ছিল, আর অন্ধকারের কারণে সে এই জন্য কিছুই দেখতে পেল না। প্ল্যাটফর্মে অন্ধকারে দাঁড়াইয়া গার্ড তাহার একচক্ষু লণ্ঠন, লণ্ঠন মানে হলো তোমার হলো কিন্তু বাতি নাড়িয়া দিল। অর্থাৎ এটা কীরকম দেখো, এখন তো মনে করো তোমরা ট্রেনে যারা ভ্রমণ করো, এখনকার ট্রেনগুলো তো তখনকার মতো ছিল না, তো তখন এক ধরনের গার্ড মানে বাতির মতো একটা ইয়া ছিল, ওইটা মানে স্টেশনের সামনে গিয়ে ওটা ধরে থাকতো, এবং যখন স্টেশন যাওয়ার সময় হইতো তখন ওই বাতিটা নাড়াই দিত, যাতে মানে বুঝতে পারতো যে এখন ট্রেন ছাড়া সময় হয়েছে। মানে এখন আধুনিক যুগে এখন বিভিন্ন ধরনের সিগন্যাল বাতি ইউজ করা হয়, তখন কিন্তু এগুলো ছিল না। তো ওইটাই বলছে, প্ল্যাটফর্ম অন্ধকার দাঁড়াইয়া গার্ড তাহার একচক্ষু লণ্ঠন নাড়িয়া দিল। অর্থাৎ এই কথাটা যদি আমরা অর্থ লিখি যে কল্পনা করার মতো তার কেউ ছিল না আর কি, মানে এটা অর্থটা আমরা এমনি এটা বাদ দিই, সরি একটু ভুল হয়েছে এখানে, এটা লাইনের অর্থ অন্য জায়গায় হবে। আমরা দেখি যে আমরা যেখানে ছিলাম যে প্ল্যাটফর্ম অন্ধকারে দাঁড়াইয়া গার্ড তাহার একচক্ষু লণ্ঠন নাড়াইয়া দিল, মানে এই যে ট্রেনটা যে এখানে স্টেশনে থামছিল, তখন সেটা পরবর্তীতে তারা সেখান থেকে যাওয়ার জন্য সে ইঙ্গিত দিল। গাড়ি চলিল, আমি জানালার কাছে বসিয়া রহিলাম, আমার চোখের সামনে, এখানে অনেক জায়গায় কিন্তু গাড়ি শব্দটা ইউজ করা হয়েছে, কিন্তু গাড়ি দ্বারা আবার অনেকে এটা ভুল করিও না যে এটাকে তারা গাড়িতে যাচ্ছে না, মানে ট্রেনের যে বগিগুলো থাকে এই বগিগুলোকে মূলত সে গাড়ি কথাটা তারা ইউজ করছে। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, এটা এই যে এই লাইনটা অর্থ লিখে নিতে পারো, আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, এটার অর্থ হলো যে কল্পনা করার মতো তার কেউ ছিল না, যে কল্পনা করবে, চিন্তা ভাবনা করবে, এটা করার মতো তার কেউ ছিল না। কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখিতে লাগিলাম, সে যেন এই তারাময়ী রাত্রির মতো আবৃত্ত করিয়া ধরে, কিন্তু তাহাতে ধরিতে পারা যায় না। মানে অর্থাৎ এখানে এই যে আমরা লাইনগুলো এখন পাবো, বিভিন্ন ধরনের কথাগুলো পাবো, এই কথাগুলো দ্বারা মূলত অনুপমের প্রতি না কল্যাণীর প্রতি অনুপমের যে একটা ভালোবাসা, সেই ভালোবাসা বিভিন্নভাবে সে বক্তব্য করবে। অর্থাৎ ভালোবাসা বলতে এতদূর এখনও যাবে না ঘটনাটা, জাস্ট এখানে তার প্রতি যে একটা ভালো লাগা, যে তার যে কণ্ঠস্বরটা সুন্দর তার লাগা, এইটা তিনি বিভিন্ন উপায়ে বিভিন্ন মাধ্যমে ব্যাখ্যা করতে চাবেন। এই যে কবি এখানে দেখো এই বলবে এখন, ওগো সুর অচেনা কণ্ঠের সুর এক নিমেষে তুমি যে আমার চিরপরিচিত, মানে ভালোবাসার চিরপরিচিত বলতে এখানে বোঝাচ্ছে ভালোবাসার আসনটির উপর আসিয়া বসিয়াছ। কি আশ্চর্য পরিপূর্ণ তুমি, চঞ্চল কালের ক্ষুব্ধ হৃদয়ের উপর ফুলের মতো ফুটিয়াছ। এই লাইনটার অর্থ লিখে নাও, যে চঞ্চল কালের ক্ষুব্ধ হৃদয়ের উপরে ফুলটির মতো ফুটিয়াছ, এই লাইনটার অর্থ হলো এই ক্ষোভের মধ্যে তোমার ভালোবাসা আমার মনে স্থান করে নিয়েছে। লিখে নাও, চঞ্চল কালের ক্ষুব্ধ হৃদয়ের উপর ফুলটির মতো ফুটিয়াছ, এই লাইনটার অর্থ হলো এই ক্ষোভের মধ্যে তোমার ভালোবাসা আমার মনে স্থান করে নিয়েছে। অথচ তাহার ঢেউ লগিয়া মানে মানে সেই ঢেউ বলতে সেই প্রতিশোধের ঢেউ লইয়া আমি একটি পাপড়িও ডলে নাই, অপরিমেয় কমলতার একটুকু দাগ পড়ে নাই, অপরিমেয় কমলতার একটুও দাগ পড়ে নাই, এটা অর্থ লিখো, মানে বিলাসীর প্রতি ভালোবাসা তার কমতি নেই, ওই কল্যাণীর প্রতি তার যে ভালোবাসা রয়েছে সেটা একদম একটুও কমতি নাই। তো দেখো এরকম বিষয়টা, মানে অনুপমের প্রতি, কল্যাণীর প্রতি অনুপমের যে একটা ভালোবাসা, ভালো লাগা এবং তার কণ্ঠস্বরের প্রতি এই যে ভালোবাসা, এটা সে বিভিন্ন উপায়ে ব্যক্ত করার চেষ্টা করছে। মানে সে একাই ছিল অনুপম, এবং সে একটা স্টেশনে যাচ্ছিল সে এবং তার মা, যাইতে যাইতে হঠাৎ একটা কণ্ঠস্বর খুব শুনলো এবং সেটা তার খুব ভালো লাগলো। এই জিনিসটা যে ভালো লাগা বিষয়টা, এটা অনুপম এখানে মূলত চেষ্টা করলো সেগুলো বিভিন্ন উপায়, বিভিন্ন মাধ্যমে সেই যে অনুভূতিটা সেটাকে ব্যক্ত করার। তো গাড়ি লোহা মৃদঙ্গে, মানে হলো মৃদঙ্গ বলতে শব্দ করে তাল দিতে দিতে চলিল, মানে গাড়ি চলিতে থাকলো। আবার এই যে ট্রেন যেটা আছে সেটা স্টেশন ছেড়ে আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম, মানে ওই যে শব্দটা ওইটা সে মনের মধ্যে বারবার শুধু অনুধাবন করতেছে, ওই জন্য বলতেছে গান শুনতে শুনতে চললাম। তাহার একটি মাত্র ধোঁয়া মানে হলো কি, যে গানের যে লাইন,
বারবার পরিবেশন করা হয়। মানে আমরা দেখি না যে কোনো সময় গানের কিছু লাইন থাকে যে লাইনগুলো বারবার বলা হয়ে থাকে গানের মধ্যে, ওইটাই বলছে সেই গানের মানে লাইনটা যে বললো এখানে জায়গা আছে, শীঘ্রই এখানে আয়, জায়গা আছে, এই কথাটা সে শুধু বারবার শুনতেছে, এরকমটা তার মনে হলো। আছে কি জায়গা, আছে কি জায়গা, যে পাওয়া যায় না, জায়গা যে পাওয়া যায় না, এটা অর্থ লিখে নাও যে কারো মন যে সহজে জয় করা যায় না। কেউ যে কাকেও চেনে না, অথচ যে সেই না চেনাটুকু যে কুয়াশা মাত্র, মানে হলো অস্পষ্ট, সে যে মায়া সেটা ছিন্ন হইলেও সে যেন তাহার অন্ত নাই। মানে বলতেছে কেউ কাউকে তো আমরা চিনি না, ও আমাকে দেখি না, আমিও তাকে দেখি নাই, তো তারপরও তার প্রতি যে একটা মায়া, এটা মানে বলে শেষ করা যাবে না, এটা মানে শেষ নাই, এরকমটা অনুপম বলতেছে। ওগো সুধাময় সুর, যে হৃদয়ের অপরূপ রূপ তুমি, সে কি আমার চিরকালে চেনা নয়? জায়গা আছে, শীঘ্রই আসিতে ডাকিয়াছে, শীঘ্রই আসিয়াছি, এক নিমিষও দেরি করি নাই। মানে বলতেছেন আমি দেরি করি নাই তোমার জন্য, এই যে তুমি যে বলছো জায়গা আছে, আমি একটুকুও দেরি করি নাই। মানে এটা সে মনে মনে এগুলো অনুপম কল্পনা করতেছে। রাত্রে ভালো করিয়া ঘুম হইল না, এই যে তার এই চিন্তায় ওই গানের যে একটা খুব সুন্দর কণ্ঠস্বর শুনছে, এখন তাকে দেখার ব্যাকুলতাই তার কিন্তু ঘুম হয় না, যে বলে যে কাকে যদি কোনো স্টেশন যখন থামে ট্রেন, তখন যদি তাকে দেখতে পাই এই আশায়। প্রায় প্রতি স্টেশনে একবার করিয়া মুখ বাড়াইয়া দেখিলাম, ভয় হইতে লাগিল, যা হোক দেখা হইল না, সে পাছে রাত্রে নামিয়া যায়। মানে অর্থাৎ আবার ভয়ও হইতে লাগিল, প্রতি স্টেশনে সে মুখ বাড়াইয়া দেখলো যে তার সাথে যদি দেখা হয়, আবার একটা যদি ভয় হতে লাগিল যে কোনো স্টেশনে যদি আবার সে নেমে যায়, তাকে যদি আর দেখা না পাই, এরকমটা আবার তার ভয়ও একটা হইতে লাগিল অনুপবের। তো এরপরে দেখো, এরপর হলো পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করতে হবে। গাড়ি বদল বলতে তাদের বগিগুলো যেগুলো রয়েছে সেগুলো মানে পরিবর্তন করে অন্য ট্রেনে যেতে হবে। এখানে গাড়ি বলতে মূলত অন্য ট্রেন বোঝাচ্ছে, শুধু বগি না, অন্য একটা ট্রেন একবারে। পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি, মানে তারা ওই স্টেশন থেকে ট্রেন ওইদিকে যাবে না, অন্য ট্রেন মানে পরিবর্তন করতে হবে, বড় স্টেশনে একটা ট্রেন বদল করতে হবে। আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট, মনে আশা ছিল ভিড় হইবে না, তারা যারা ট্রেনে ভ্রমণ করছে তারা জানবা এটা ফার্স্ট ক্লাসের টিকিট আছে, ট্রেনের সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এরকম বিভিন্ন টাইপের টিকিট আছে। যারা ফার্স্ট ক্লাসের টিকিট অনেকটা ভিআইপি থাকে, সেকেন্ড ক্লাসে একটু দুর্বল, এরকম তাদের যে অনুপম ছিল এদের টিকিট ফার্স্ট ক্লাসে আশা ছিল যে হবে, ফার্স্ট ক্লাসে হবে, সমস্যা নাই, ভিড় হইবে না, তাদের এরকমটা আশা ছিল, কিন্তু তারা পায় নাই। কিন্তু দেখো যে নামিয়া দেখি প্ল্যাটফর্মে সাহেবদের আর্দালি, সাহেবদের আর্দালি মানে হলো কুলি, আর্দালি দল আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করিতেছে, মানে সাহেবরা আছে এবং তাদের যে কুলিগুলো সেগুলো আসবাবপত্র নিয়ে আসে। কোনো এক ফৌজের বড় জেনারেল সাহেব ভ্রমণে বাহির হয়েছেন, মানে একজন ফৌজ মানে হলো সৈনিকের বড় জেনারেল যিনি আছেন তিনি বের হয়েছেন এই ভ্রমণের জন্য মূলত। তো দেখো এরপরে কোথায় ছাড়লাম, হ্যাঁ 2-3 মিনিট পরেই গাড়ি আসিল, এই যে ট্রেন আসিল 2-3 মিনিট পর তারা নামার। তা বুঝিলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করিতে হইবে। মাকে লইয়া কোনো গাড়িতে উঠি সে এক বিষম ভাবনায় পড়িলাম, সব গাড়িতে ভিড়, মানে সব বগিতেই অনেক ভিড় আছে, দাঁড়ায় দাঁড়িয়ে উকি মারিয়া বেড়াইতে লাগিলাম। এমন সময় সেকেন্ড ক্লাসের গাড়ি হইতে, মানে সেকেন্ড ক্লাসের একটা বগি হইতে একটি মেয়ে আমাকে লক্ষ্য করিয়া বলিলেন, আপনারা আমাদের গাড়িতে আসুন, এখানে জায়গা আছে। মানে একটা মেয়ে তখন, এরা অনুপম আর তার মা দাঁড়ায় আছে, তো তখন একটা মেয়ে দেখে যে দাঁড়ায় আছে দেখে তখন জিজ্ঞাসা করলো যে আমাদের গাড়িতে আসুন, এখানে জায়গা আছে। তো আমি তো চমকিয়া উঠিলাম, কেন ওরকম চমকিয়া উঠিল, এই যে রাতে শুনছিল একটা শব্দ যে আমাদের গাড়িতে জায়গা শীঘ্রই এখানে আয়, তো ওই শব্দটা আবার এখানে সে শুনতেছে, মানে ওই কণ্ঠস্বরটায়, ওই জন্য সে অনুপম হঠাৎ করে চমকিয়া উঠিল। সেই আশ্চর্য মধুর কণ্ঠ, সেই গানের ধোঁয়া, মানে একই লাইনে পুনরাবৃত্তি, মানে যেটা সে অতীতে শুনছে সেই একই লাইন আবার সে শুনতে পাচ্ছে, ওই জন্য বলছে সেই গানের ধোঁয়া, জায়গা আছে। ক্ষণমাত্র বিলম্ব না করিয়া মাকে লইয়া গাড়িতে উঠিয়া পড়িলাম। জিনিসপত্র তুলিবার প্রায় সময় ছিল না, আমার মতো অক্ষম দুনিয়ায় নাই। সেই মেয়েটি কুলিদের হাত হইতে তাড়াতাড়ি চলতি গাড়িতে আমাদের বিছানাপত্র টানিয়া লইল, মানে ওই মেয়েটা ট্রেনটা মোটামুটি চলতেছিল, সেখান থেকে মানে আরম্ভ হয়ে গেছে, স্টেশন ছাড়া শুরু করে দিছে, তখন এই টানিয়া জিনিসপত্রগুলো মালামালগুলো নিয়ে নিছে। আমার একটা ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা স্টেশনে পড়িয়া রইল, গ্রাহ্যই করিলাম না। মানে হলো এটা ইম্পর্টেন্ট খুবই অনেকটা পরীক্ষার জন্য, যে তাদের যে কোনটা অনুপম সেখানে স্টেশনে ফেলে এসেছিল, অর্থাৎ ফটোগ্রাফ তুলিবার একটা ক্যামেরা, ফটোগ্রাফ মূলত সেই স্টেশনে ফেলে এসেছিল, এবং সেটা সে তোলার আর সময়ই পেল না, মানে সেটা গ্রহণ করার সময় পেল না, কারণ ট্রেন ছেড়ে দিছে। তারপরে কি লিখিব জানি না, মানে এখন সে কল্যাণীকে দেখে মানে কি লিখবে, তার যে ভাব, সে ভাবটাই আর প্রকাশ করতে পারতেছে না, এখন সে কি ভাষা লিখবে, তার সাথে কি কথা বলবে,
আমার মনের মধ্যে একটি অখণ্ড আনন্দের ছবি আসে, তাহাকে কোথায় শুরু করিব কোথায় শেষ করিব বসিয়া বসিয়া বাক্যের পর বাক্য যোজনা, মানে হলো অনর্থক মানে হলো ভাবা আর কি, যেটা বলে করিতে ইচ্ছা করে না। তো দেখো এটা কীরকম হয়, তুমি যখন তোমার আশা যে জিনিসটা সেই জিনিসটা পেয়ে যাবে তখন কিন্তু তুমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবে না, তখন তুমি মানে তোমার যে ভাষাটা সেটা কিন্তু অটোমেটিকলি হারায় যাবে, এরকম একটা অবস্থা। তো অনুপমেরও ঠিক একই অবস্থা হয়ে গেছিলো সেই সময়। এবার সেই সুরটিকে চোখে দেখিলাম, তখন তাহাকে সুর বলিয়া মনে হইল, মানে হলো তাহাকে সুর দেখিয়া মনে হইলো, কেন এই কথাটা অত লিখে নিতে পারো, তাহাকে দেখে বিশ্বাস করতে পারছিলাম না, মানে তার যে সুরের সাথে এত মিল এটা সে দেখে বিশ্বাস করতে পারছিলাম না, ওই জন্য বললো যে তখনও তাহাকে সুর বলিয়া মনে হইল, তখনও তাকে সুর বলিয়া তাকে মনে হইল। মায়ের মুখের দিকে চাহিলাম, দেখিলাম তাহার চোখে পলক পড়িতেছে না, মানে এক দৃষ্টিতে তাকিয়াছে। মেয়েটির বয়স 16 কি 17 হইবে, অর্থাৎ কল্যাণী বয়স বলতেছে 16 কি 17, কিন্তু নবযৌবন মানে হলো যৌবনের অতিরিক্ত একটা মানে যৌবন ভাব যেটাকে বলে, অর্থাৎ বয়সে যে একটা যুবতী হলে যে বিচরণে একটা যে কিশোরী থাকে তাদের কথা বলতেছে, মানে একটা যৌবন ভাব আর কি। নবযৌবন মানে নতুন নতুন মানে যৌবনে পদার্পন্ন হয়েছে এরকম একটা অবস্থা। কিন্তু নবযৌবনে ইহার দেহে মনে কোথাও যেন একটুকু ভার চাপাইয়া দেয় নাই, মানে যেটুকু থাকার কথা সবটুকুই আছে তার মধ্যে, যৌবনে যতটুকু থাকা দরকার। ইহার গতি সহজ, দীপ্ত দীপ্ত নির্মল, দীপ্ত মানে হলো আলোকিত, আর নির্মল মানে হলো ভেজাল নেই, মানে তাহার গতি সহজ এবং তার দীপ্ত আলোকিত নির্মল, তার মধ্যে কোনো ভেজাল নেই, মানে অর্থাৎ তার মধ্যে তার আচরণ চলাফেরা কোনো মধ্যে ভেজাল নেই, সবগুলো মানে খুব সুন্দর আছে এবং সৌন্দর্য আছে, এবং সৌন্দর্যের সূচিতা অপূর্ব এবং তার মানে অনেকটা সৌন্দর্য রয়েছে। এবং ইহার কোনো জায়গা কিছু জরিমা নেই, জরিমা বলতে কোনো সৌন্দর্যের কোনো খুঁত নেই, ভুল নেই, তার যে সৌন্দর্য আছে এখানে কোনো ভুল নেই, মানে একবারে পরিপূর্ণ, যেটাকে আমরা সুন্দর বলতে পারি, তার মধ্যে আমরা সেই গুণগুলো লক্ষ্য করতে পারি। তো এরপরে দেখো, এরপরে আমি দেখিতেছি বিস্তারিত করিয়া কিছু বলা আমার পক্ষে অসম্ভব, এমনকি সে যে কি রঙের কাপড় কেমন করিয়া পরিয়াছিল তাহাও ঠিক করিতে বলিতে পারিব না, মানে এটা লজ্জার কারণে অনুপমার কল্যাণের দিকে ঠিকভাবে তাকাইতে পারে না। এটা খুব সত্য যে তাহার বেশে ভূষায় এমন কিছুই ছিল না যেটা তাহাকে ছাড়াইয়া বিশেষ করিয়া চোখে পড়িতে পারে। সে নিজে চারিদিকে সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শ্রুভ্য মঞ্জরীর মানে হলো মুকুল মতো সরল বিন্তটির উপর, বিন্ত মানে হলো বোটাটির উপর দাঁড়াইয়া যে গাছে ফুটিয়াছে সেই গাছটা সে একবারে অতিক্রম করিয়া উঠিয়াছে, মানে তার মূলত এখানে অনুপম তার যে সৌন্দর্য সেই সৌন্দর্য ব্যক্ত করার চেষ্টা করছে, যার যে মানে শারীরিক যে গঠন সৌন্দর্য মানে দেখতে খুব ভালো ছিল কল্যাণী, তার সবগুলো কোনো খুঁত ছিল না, এই সবগুলো বিষয় মূলত বিভিন্ন ভাষার মাধ্যমে আকার ইঙ্গিতে অনুপম এগুলো ব্যাখ্যা করার চেষ্টা করছে, যার সৌন্দর্যের মধ্যে খুঁত নেই যে বিষয়টা, তার সৌন্দর্য দিয়ে প্রকৃত, মানে এই বিষয়গুলো বিভিন্ন উপমা দিয়ে সে মূলত ব্যাখ্যা করার চেষ্টা করতেছে। সঙ্গে 2-3টি ছোট মেয়ে ছিল, কার সাথে? অনুপমের সাথে, এটা মনে রাখবা, এই যে ভুল বলছি, কল্যাণীর সাথে কয়টা মেয়ে ছিল? 2-3টা ছোট মেয়ে ছিল কল্যাণীর সাথে। তাহাদিগকে লইয়া তাহার হাসি এবং কথার আর অন্ত ছিল না, মানে শেষ ছিল না, মানে প্রচুর, মানে এই যে ছোট ছেলে মেয়েগুলো ছিল 2-3 জন, এদের সাথে অনেক কথা বলতো। আমি হাতে একখানা বই লইয়া সেদিকে কান পাতিয়া রাখিয়াছিলাম, যেটুকু কানে আসিতেছিল সে তো সমস্তই ছেলে মানুষদের সঙ্গে ছেলে মানুষের কথা। তাহার বিশেষত এই যে তাহার মধ্যে বয়সের তফাৎ কিছুমাত্র ছিল না, ছোটদের সঙ্গে সে অনায়াসে এবং আনন্দে ছোট হইয়া গিয়েছে। মানে অনেকে থাকে না, যেমন তুমি যে কোনো অনেক জায়গায় দেখতে পারো অনেকে যে তারা ছোটদের সাথে যখন থাকে একবারে পুরোপুরি ছোটদের মতো মিশে যায়, এটা করতে হয়। তুমি যে বয়সের সাথে যার সাথে থাকো না কেন সেটার সাথে তোমাকে মিশে যেতে হবে, তাহলেই তুমি সেখানে মজাটা উপভোগ করতে পারবা। আর যদি সেটা না মিশতে পারো তাহলে কিন্তু সেটা মজাটা থাকবে না, এখানে উপভোগ করতে পারবে না তুমি। সঙ্গে কতগুলি ছবিওয়ালা ছেলেদের গল্পের বই, তাহারই কোনো একটা বিশেষ গল্পে শোনাইবার জন্য মেয়েরা তাহাকে ধরিয়া পড়িল। এই গল্প নিশ্চয়ই তারা 20-25 বার শুনিয়াছে, মানে অর্থাৎ মেয়েরা তার কাছে এই যে আছে কল্যাণীর কাছে গল্প শোনার জন্য যে 2-3 জন ছিল তারা অনেকটা মানে জোর করলো যে আমাদের এই গল্প শোনাও, কিন্তু অনুপমে মনে হলো এই গল্পটা মনে হয় তারা 20-25 বার শুনছে, এরকম তার কাছে মনে হলো। মেয়েদের কেন যে এত আগ্রহ তাহা বুঝিলাম। মানে এখন অনুপম এটা কী মনে করতেছে দেখো, এখন মানে তা অনুপম নিজে নিজে কল্পনা করতেছে, মনে করতেছে যে মেয়েরা তার কাছ থেকে এটা শুনতেছে। এখন অনুপম বলতেছে মনে হয় তারা এই যে মেয়েরা রয়েছে ছোট মেয়েরা, এরা মনে হয় ওর কাছে এই যে গল্পটা তার কাছে অনেকবার শুনছে, প্রায় 20-25 বার শুনছে, তারপরও কেন শুনতে চাচ্ছে? অনুপম বলতেছে কল্পনা করতেছে, এটা বলে নাই, মানে কল্পনা করতেছে যে ওর যে কণ্ঠস্বর, এত সুন্দর কণ্ঠস্বর কল্যাণী, যার কারণে তার কণ্ঠস্বরের মানে ভালোবাসায় কণ্ঠস্বরের জন্য মূলত তার সৌন্দর্যতার জন্য এই কণ্ঠস্বরে, এই কারণে মূলত তারা সেই গল্পটা আবার বারবার
কল্যাণীর কাছ থেকে শুনতেছে। সেই সুধা কণ্ঠ মানে হলো শ্রদ্ধেয় সুর, খুব ভালো সুন্দর কণ্ঠ, সোনার কাঠিতে সকল কথা যে শোনা হইয়া উঠে। মেয়েটি সমস্ত শরীর মন যে একবারে প্রাণে ভরা, তাহার সমস্ত চলা বলায় স্পর্শে প্রাণ ঠিকরিয়া ওঠে। তাই মেয়েরা যখন তার মুখে গল্প শোনে তখন গল্প নয় তাকেই শুনে। মানে বলতেছে যখন মানে কল্যাণী গল্প বলে তখন তারা কল্যাণী গল্পকে শুনে না, তার যে কণ্ঠস্বর এই কণ্ঠস্বরটাকে সবাই উপভোগ করে, এই জিনিসটাই বলতে চাচ্ছে। তাহাদের হৃদয়ের উপর প্রাণের ঝর্ণা ঝরিয়া পড়ে, মানে হলো তার প্রতি যে ভালোবাসা এটা পড়তে লাগলো। তার সেই উদ্ভাসিত প্রাণ আমাদের সেদিককার সমস্ত সূর্যকিরণে সজীব করিয়া তুলিল। আমার মনে হইল আমাকে যে প্রকৃতি তাহার আকাশ দিয়া বেষ্টনী করিয়া সে ওই তরুণীরই অক্লান্ত অম্লান প্রাণের বিশ্বব্যাপী বিস্তার। পরের স্টেশনে পৌঁছাতে খাবারওয়ালাকে ডাকিয়া সে খুব খানিকটা চানামুঠ কিনিয়া লইয়া এবং মেয়ের সঙ্গে মিলিয়া নিতান্তই ছেলে মানুষের মতো কলিয়া কলহাস্যে করিতে করিতে অসংকোচে খাইতে লাগিল। মানে একটা মেয়ে এতটুকু হয়েছে কল্যাণী, প্রায় 16 থেকে 17 বছর তার বয়স, কিন্তু সে চানামুঠ কিনে, এটা ইম্পর্টেন্ট, কিন্তু সে কী খেয়েছিল, কী কিনে নিয়েছে, চানামুঠ, সেগুলো কিনে নিয়ে সে মানে ছোট ছেলে মেয়ে যে আসে তাদের সাথে কি ভদ্রভাবে সভ্যভাবে খাবে, কিন্তু সে ছোট ছেলে মেয়েদের মতো তাদের সাথে সেগুলো অসংকোচে খাইতে লাগিল, মানে কোনো সংকোচ ছাড়াই, কোনো মানে লজ্জা ছাড়াই, যেটাকে বলে আমরা। আমার প্রকৃতি যে জাল দিয়া বেড়া, আমি কেন বেশ সহজে হাসিমুখে মেয়েটির কাছে এই চানা একমুঠ চাহিয়া লইতে পারিলাম না, হাত বাড়াইয়া দিয়া কেন আমার লোভ স্বীকার করিলাম না। এখন অনুপম বলতেছে, আফসোস করতেছে যে আমি কেন তাকে বললাম না কল্যাণীকে যে আমাকেও তোমরা যে চানামুঠ খাচ্ছ এটা আমাকেও দাও, আমরাও তোমার সাথে উপভোগ করি এই জিনিসটা। এইটা অনুভব মানে আফসোস করতেছে পরবর্তীতে আর কি, যে আমি এটা কেন বললাম না। মা ভালো লাগা এবং মন্দ লাগার মধ্যে দমনা হইয়াছিল, মানে এই দুইটা বিষয়ের মধ্যে ভালো না খারাপ মানে একটা টানা পড়ার মধ্যে পড়ছিল যে কোনটা হইতে পারে, মানে মেয়েটা কি ভালো বৈশিষ্ট্য না খারাপ বৈশিষ্ট্য, এরকম একটা আর কি অবস্থা। গাড়িতে আমি পুরুষ মানুষ, তবু ইহার কিছু মাত্র সংকোচ নাই, বিশেষ এমন লোভের মতো খাইতেছে সেটা ঠিক তার, মানে তার বলতে তার মার পছন্দ হইতেছিল না। মানে এমনভাবে খাচ্ছে কল্যাণী একটা বড় বয়সে, অনেক 16 থেকে 17 বছর বয়স হয়েছে, কিন্তু সে বয়সে যেমনটা হওয়া দরকার তার মধ্যে মানে বোধগম্যতা কিন্তু সেরকমটা হয় নাই, এটা তারা মনে করতেছে। অথচ ইহাকে বেহায়া মানে নির্লজ্জ বলিয়াও তাহার ভ্রম হয় না, মানে ভুল হবে না, একে বেহায়া বললেও মানে তাদের ভুল হবে না, এমনভাবে সে মানে খাইতেছে ছোট ছেলে মেয়েদের সাথে মিলে। তাহা মনে হইল এ মেয়ের বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয় না। এখন সে বলতেছে এ মেয়ের বয়স হয়েছে ঠিকই, কিন্তু সে তার শিক্ষা সঠিকভাবে হয় নাই, কারণ তার যে শিক্ষা সঠিকভাবে হয়তো সে এমন আচরণ করতো না, ছোটো ছেলে মেয়েদের সাথে মিলে এরকম মানে তাদেরকে আরও এগুলো খুব ভালোভাবে তাদেরকে শেখা দিত, যে কীভাবে কী করতে হয়, কীভাবে মানুষদের সামনে খাইতে হয়, এই আচরণগুলো খুব ভালোভাবে শেখা দিত। এখন সে বলতেছে তার বয়স হয়েছে ঠিক আছে, কিন্তু তার এই বিষয়ে শিক্ষা হয় নাই ভালোভাবে। তো এরপরে দেখো, মা হঠাৎ কারোর সঙ্গে আলাপ করতে পারেন না, এটা এই লাইনটা ইম্পর্টেন্ট। তাহলে কে হঠাৎ কারোর সঙ্গে আলাপ করতে পারেন না, তার মা আলাপ করতে পারে না। মানুষের সঙ্গে সঙ্গে দূরে থাকার অভ্যাস, এটাও ইম্পর্টেন্ট। মানুষের সাথে সাথে দূরে থাকার কার অভ্যাস, তার মার অভ্যাস। কার মার? অনুপমের মার হলো, এটা হলো অভ্যাস। এই মেয়েটির পরিচয় লইতে তার খুব ইচ্ছা, এই যে মেয়েটা যেটা খুব তার ইচ্ছা যে পরিচয় নিই কীরকম, কিন্তু স্বাভাবিক বাধা কাটাইয়া উঠিতে পারিতেছিলেন না, কিন্তু বাধা কাটিয়া উঠতে পারছিলেন না। এমন সময় গাড়িতে একটা বড় স্টেশনে আসিয়া থামিল, মানে বড় একটা স্টেশনে আবার এসে থামলো গাড়িটা। সেই জেনারেল সাহেব আদ্দালি কি অনুসঙ্গী, মানে হলো পেছনের একজন তার সাথে সঙ্গী ছিল, এই স্টেশনে হইতে উঠিবার উদ্যোগ করিতেছিল, মানে ওই স্টেশনে চড়ার। গাড়িতে কোথাও জায়গা নাই, বারবার আমাদের গাড়িতে সামনে দিয়ে তারা ঘুরিয়া গেল, মানে সেখানে পুলিশ মানুষ কম থাকায় শুধু যে অনুপম যে বগিতে ছিল গাড়ির সেখানে বারবার এসে ঘুরিয়ে গেল। মা তো ভয় আড়ষ্ট, মানে হলো জড়সড় হয়ে গেল, আড়ষ্ট মানে হলো জড়সড়। আমিও মনের মধ্যে শান্তি পাইতেছিলাম না। কেন? কারণ অনুপমতা অত সাহস নাই নিজের মধ্যে, ওই জন্য বলতেছে আমি অনেকটা মানে শান্তি পাইতেছিলাম না, যেহেতু যারা বারবার আসছে যাচ্ছে, অবশ্যই মনে হয় কোনো ব্যতিক্রম হচ্ছে, এই জন্য তার এটা মনে হইল। গাড়ি ছাড়িবার অল্পকাল পূর্বে একজন দেশি রেলওয়ে কর্মচারী নাম লেখা 2খানা টিকিট গাড়ির 2 বেঞ্চে শিয়রের কাছে লটকাইয়া দিয়ে আমাকে বলিল, এই 2 বেঞ্চ আগে হইতেই 2 সাহেব রিজার্ভ করিয়াছেন, আপনাদিগকে অন্য গাড়িতে যাইতে হইবে। দেখো কি বলছে, যে মানে একজন এসে, মানে মানুষ এসে, দেশি একজন রেলওয়ে কর্মচারী এসে গাড়ির মধ্যে স্টেশনে এরা আগে থেকে বসে আছে, এসে তখন বলতেছে 2খান মানে টিকিট সেখানে লাগিয়ে দিয়ে বলতেছে এটা আগে থেকে রিজার্ভ করা, এখান থেকে আপনাদের ছাড়তে হবে, এই টিকিটটা আগে থেকে রিজার্ভ করা আছে। তো এখন দেখো তখনও কিন্তু যে কেমন প্রভাবটা ছিল, যে ব্যক্তি যেরকম ছিল না ওটা প্রভাব এখনও যেমন আছে তেমনি আগেও কিন্তু ছিল, মানে যে সময় যার প্রভাব খাটানো যাইতো সে সেভাবে কিন্তু প্রভাব খাটাইতো। কিন্তু মেয়েটির তারপর হলো
আমি আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হইয়া দাঁড়াইয়া উঠিলাম। মেয়েটি হিন্দিতে বলিল, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। মেয়েটি বলতে এই কল্যাণী হিন্দিতে কি বলিল? মেয়েটি হিন্দিতে বলিল, না আমরা গাড়ি ছাড়িব না। সে লোকটি রোখো 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 করিয়া বলিল, রোখো মানে হলো দৃষ্টি ফিরানো, করিয়া বলিল, না ছাড়িয়া উপায় নেই, মানে তোমাদের ছাড়তে হবে, কোনো অপশন নাই। কিন্তু মেয়েটি চঞ্চলতায় মানে হলো তার যে গতিশীল সচলতা, কোনো লক্ষণ না দেখিয়া সে নামিয়া গিয়ে ইংরেজি স্টেশন মাস্টারকে ডাকিয়া আনিল। সে আসিয়া আমাকে বলিল, আমি দুঃখিত কিন্তু শুনিয়া আমি কুলি কুলি করিয়া ডাক ছাড়িতে লাগিলাম। মানে অর্থাৎ যে মানে কি বলছে দেখো, এখানে বিষয়টা হলো কি যে এই কল্যাণী কিন্তু অনেকটা এখানে সাহসিকতা দেখিয়েছে। সে বললো যে না আমরা গাড়ি ছাড়বো না, কিন্তু সে তখন পরবর্তীতে একজন ইংরেজি স্টেশন মাস্টারকে ডাকিয়ে আনিল, যে তাকে ডেকে আনে তাদেরকে এখান থেকে ছাড়াই দিবে, মানে এই সিট তাদেরকে ছাড়তে হবে এজন্য মানে একজন ইংরেজি স্টেশন মাস্টারকে সে নিয়ে আসছে। কিন্তু অনুপম তো এত মানে ভীরু প্রকৃতির, ভীতু, মানে তার মধ্যে একটা সাহসিকতা নাই। সে একবারে কুলি কুলি করে ডাকা শুরু করছে, সে কোনো প্রতিবাদও জানায় নাই। তো এটাই বলছে যে শুনিয়া কুলি কুলি ডাক ছাড়িতে লাগিলাম। মেয়েটি উঠিয়া দুই চক্ষে অগ্নিবর্ষণ করিয়া বলিল, না আপনি যাইতে পারিবেন না, যেমন আছেন বসে থাকুন। মানে কল্যাণী তখন রেগে অনুপমকে বললো, আপনি যাবেন কেন, আপনি এখানে বসে থাকেন, আপনি কেন যাবেন, আপনাদের সিট না, এভাবে মানে তাকে অনুপমকে রেগে তাকে সেখানে বসাই দিছে। বলিয়াছি দ্বারের কাছে দাঁড়াইয়া স্টেশন মাস্টারকে ইংরেজি ভাষা বলিল। এটা মনে রাখবা, স্টেশন মাস্টারকে ইংরেজিতে কল্যাণী কি বলিল, এই গাড়ি আগে হইতে রিজার্ভ করা, এই কথা মিথ্যা কথা, মানে এই গাড়িটাতে আগে থেকে রিজার্ভ করা, এটা হলো কোন কথা, মিথ্যা কথা। বলিয়া নাম লেখা টিকিটটি খুলিয়া প্ল্যাটফর্মে ছুড়িয়া ফিরিয়া দিল। মানে হলো এটা মূলত অন্যায় প্রতিবাদ করলো, অর্থাৎ কল্যাণী সেই টিকিটটি যেটা ছিল সেটা সে মানে যেটা লটকাইয়া দিছিল, মানে লাগাই দিছিল দেওয়ালের মধ্যে, সেটা সে খুলে ফেলে দিল। তারপর এরপরে দেখো, এরপরে যেটা আছে যে ইতিমধ্যে আদ্দালি সমেত ইউনিফর্ম পরা সাহেব দ্বারের কাছে আসিয়া দাঁড়িয়াছে। গাড়িতে সে তার আসবাব উঠিবার জন্য আদ্দালিকে প্রথমে ইশারা করিয়াছিল। তাহার পর মেয়েটি মুখ তাকাইয়া তাহার কথা শুনিয়া ভাব দেখিয়া স্টেশন মাস্টারকে একটুকু স্পর্শ করিল এবং তাহাকে আড়ালে লইয়া গিয়া কি কথা হইল জানি না, দেখা গেল গাড়ি ছাড়িবার সময় অতীত হইলেও আর একটি গাড়ি জুড়িয়া তবে ট্রেন ছাড়িল। মানে কি হইল শেষ পর্যন্ত, যে তারা যে কল্যাণী যে প্রতিবাদ করলো, এই প্রতিবাদটা শেষ পর্যন্ত কাজে লাগলো। মানে তারা পরবর্তীতে কথা বলে দেখলো যে না, এই মেয়েকে মনে হয় দমানো যাবে না, কারণ অনেক প্রতিবাদ করতেছে এবং অনেক মানে তাদের সাথে লড়াই করতেছে এই বিষয়ে, মানে সিট না ছাড়ার জন্য। তখন শেষ পর্যন্ত তারা আর তার সাথে পারলো না এবং পরিশেষে তারা একটা নতুন বগি আর কি সেখানে ট্রেনের মধ্যে মানে জুড়ে দিল আর কি। মেয়েটি তার দলবল লইয়া আবার এক পত্তন চানামুট খাইতে শুরু করিল, আর আমি লজ্জায় জানালার বাইরে মুখ বাড়াইয়া প্রকৃতির শোভা দেখিতে লাগিলাম। কেন লজ্জায়? কারণ অনুপম নিজে প্রতিবাদ করতে পারলো না, কিন্তু কল্যাণী একটা মেয়ে হয়ে এত প্রতিবাদ করে দিল, কিন্তু অনুপম কিন্তু পারলো না একটা ছেলে হয়ে। এই জন্য সে লজ্জায় মানে অনেকটা মুখ বাইরে দেয়া আছে, মানে তাদের দিকে আর তাকাইতে পারে না। কানপুরে আসিয়া গাড়ি থামিল। ভারতের একটি শহর যেখানে হলো কল্যাণীর বাড়ি, কানপুর। মেয়েটি জিনিসপত্র বাঁধিয়া, আর কানপুরে কিন্তু হরিশের বাড়ি কিন্তু, যেটা অনুপমের বন্ধু ছিল। মেয়েটি জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত স্টেশনে একটি হিন্দুস্তানি চাকর ছুটিয়া আসিয়া ইহাদিকে নামাইবার উদ্যোগ করিতে লাগিল। মা তখন আর থাকিতে পারিলেন না, জিজ্ঞাসা করিলেন তোমার নাম কি, মানে তার যে অনুপমের যে মা ছিল তার সাথে, তিনি আর মানে থেমে থাকতে পারলেন না, তাকে জিজ্ঞাসাই করে বসলেন শেষ পর্যন্ত যে তোমার নাম কি মা, মানে কল্যাণীকে বললো তোমার নাম কি মা। মেয়েটি বললো আমার নাম কল্যাণী। শুনিয়া মা এবং আমি দুজনেই চমকে উঠিলাম। কেন? কারণ তারা কিন্তু জানে নাই যে এটা যে কল্যাণী এবং অনুপমের সাথে যে এর মানে বিয়ের একবারে শেষ পর্যায়ে পর্যন্ত চলে গেছিল। কেন? তারা কিন্তু কখনো দেখে নাই অনুপম এবং কল্যাণী। এখনকার যদিও রীতিনীতি আলাদা বিয়ের, কিন্তু তখন কিন্তু এরকম ছিল যে কোনো মানে ছেলে মেয়ে তোমার যে বিয়ের পরেই কেবল তাদেরকে দেখা হবে, তার আগে কিন্তু দেখা হবে না। তো ঠিক তেমনিভাবে এই যে কল্যাণী যে আছে, কল্যাণী এই কেউ এই যে অনুপম এবং তার যে মা রয়েছে তার দেখে নাই, ওই জন্য চিনতে পারে নাই। যখনই বলছে যে কল্যাণী, তখন তো এরা চমকে উঠেছে যে কল্যাণীর সাথে তো আমার একজনের বিয়ে ঠিক হয়েছিল। তখন বললো যে শুনিয়া মা এবং আমার দুজনে চমকে উঠিলাম। তারপর তোমার বাবা, এখন বলছে তোমার বাবার নাম কি, বাবার নাম জিজ্ঞাসা করতেছে। তিনি এখানকার ডাক্তার, তার নাম শম্ভুনাথ সেন। এই যে অনুপমের যে বাবা ছিল, তার বাবা হলো ডাক্তার ছিল পেশা, এবং তার নাম হলো শম্ভুনাথ সেন। তারপরেই সবাই নামিয়া গেল। মানে তারা তো শুনে পরিচিত, বুঝতে পারছে যে হলো এই মেয়ে, কিন্তু ওই কল্যাণীও কিন্তু জানে না যে এই হলো সেই অনুপম যার সাথে তার বিয়ে হচ্ছিল আর কি, ঠিক হয়েছিল।
তো দেখো এরপর হলো মামার নিষেধ অমান্য করিয়া, মানে যে কল্যাণী যে তার বিয়ে করবে না, আমার কল্যাণীর সাথে দেখা করবে না, এরকম যে নিষেধ যেটা ছিল এটা অমান্য করিয়া মাতৃ আজ্ঞা ঠেলিয়া, মানে হলো মায়ের যে আদেশ ছিল সেই শপথ, মানে দূরে থাকার যে একটা, মানে তার সাথে তার মেয়ে থেকে দূরে যে মেয়ে তার বিয়েতে এরকম একটা ঘটনা ঘটাইছে, সেটা সব কিছু ঠেলিয়া তারপরে মানে শপথ, যেটাকে এক কথায় বলবে আমি মাতৃ আজ্ঞা বলতে এখানে শপথ। তারপরে আমি কানপুরে আসিয়াছি, কল্যাণী যে বাসা কানপুর সেখানে আসিয়াছে, কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা হইয়াছে, হাত জোর করিয়াছি, মাথা হেট করিয়াছি, সোমনাথ বাবু হৃদয় গুলিয়াছে, মানে তার কাছে অনেক ক্ষমা চাইছে, মাথা নত করছে যে আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, এরকম বিভিন্ন ধরনের কথা বলছে। কিন্তু সোমনাথ বাবু হৃদয় গুলিয়েছে, কিন্তু সোমনাথ বাবু এতে মানে রাজি হয়েছে। কিন্তু কল্যাণী বলে আমি বিবাহ করিব না, কিন্তু কল্যাণী বলতেছে না আমি বিবাহ করিব না। সে প্রতিবাদ একটা প্রকাশ পেয়েছে। কেন? তার মানে যে এরকম মন মানসিকতা যার মধ্যে থাকে তাকে বিয়ে করা যায়, এরকম চিন্তা ভাবনার কারণে সে আরও বেশি মানে তার যে আক্রোশটা আরও বেড়ে গেছে বেশি, এই জন্য সে আরও বলছে যে আমি বিয়ে করবো না। আমি জিজ্ঞাসা করলাম কেন? সে বলিল মাতৃ আজ্ঞা। এটা মনে রাখতে পারো যে পরিশেষে যে বলা যায় যে কল্যাণী বিয়ে করলো না কেন, তার মূল কারণ হলো মাতৃ আজ্ঞা। মাতৃ আজ্ঞা বলতে কি, দেশের মেয়েদের অবস্থা উন্নয়নের জন্য কিছু করা, অর্থাৎ দেশের প্রতি তার একটা দায়িত্ববদ্ধতা, অর্থাৎ দেশের যে মেয়েগুলো আছে তাদের লেখাপড়া তাদের শিক্ষার জন্য সে ব্রতী হয় বা কাজে নিয়োজিত হয়। কি সর্বনাশ, এর পক্ষে কি মাতুল আছে নাকি, মানে হলো মায়ের পক্ষে লোক আছে না, মানে সে বলতে চাচ্ছে যে এখনও অনুপমের মাতুলের প্রতি রাগ কেন, মানে এ পক্ষের মাতুল আছে নাকি, মানে বলতেছে যে কি সর্বনাশ, মানে বলতেছে কি সর্বনাশ, মানে এটা দ্বারা মূলত যেটা বোঝা যাচ্ছে, দেখো আমি খুব সুন্দরভাবে বুঝাই, যে কল্যাণী বললো যে আমি বিয়ে করতে পারবো না, তখন অনুপম জিজ্ঞাসা হলো কেন, বলতেছে তখন কল্যাণী বললো যে না আমি দেশের জন্য কাজ করতে চাচ্ছি, দেশে যারা মেয়ে রয়েছে তাদের শিক্ষার জন্য কাজ করতে চাচ্ছি। তখন কল্যাণী মানে অনুপম বললো যে কি সর্বনাশ, করতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু এ পক্ষে কি কোনো মাতুল আছে, মানে এটা কি কোনো দোষের কোনো কিছু না, সমস্যা নাই, তুমি দেশের জন্য করবা, এই কিন্তু কোনো সমস্যা নেই, তুমি করতে পারো, এতে কোনো বিষয় আছে নাকি, অবশ্যই তুমি করবা। তারপরে বুঝলাম মাতৃভূমি আছে, মানে তারপরে সে মনে করলো যে না তার প্রতি মাতৃভূমি যে একটা ভালোবাসা সেটা আছে, সেই বিবাহ, এইটা কিন্তু তোমরা আরও বিস্তারিত কিন্তু তোমাদের ওয়ার্ড মিনিংয়ে কিন্তু পেয়ে যাবা, আর ওইখানে বিস্তারিত কিন্তু দেওয়া আছে। তারপর বুঝলাম মাতৃভূমি আছে, এ লাইনের অর্থ, সেই বিবাহ ভাঙ্গার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করিয়াছে, মানে হলো শিক্ষার ব্রত বলতে হলো ধ্যান ধারণা, মানে সেই মেয়েদের শিক্ষার জন্য সে প্রস্তুত হয়েছে। কিন্তু আমি আশা ছাড়িতে পারিলাম না, সেই সুর যে আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে, সে যেন কোনো উপরের বাসি, মানে হলো স্বর্গীয় ডাক, আমার সংসারে বাহির হইতে আসি এলো, সমস্ত সংসারে বাহিরে ডাক দিল। আর সেই যে রাত্রির অন্ধকারের মধ্যে আমার কানে আসিয়াছিল জায়গা আছে, সে যে আমার জীবনের গানের ধুয়ো, মানে বারবার যেটা একই গানে শোনা হয়, ধুয়ো হইয়া রহিল, মানে ওই যে কল্যাণীকে সে তো পরিশেষে পেল না, কিন্তু তার যে ওই যে কল্যাণীর যে ডাক শোনা, তাকে যে দেখা, তার যে সৌন্দর্য, এগুলো সে কখনোই ভুলতে পারবে না। তার যে ভালোবাসা তার প্রতি যে অনেকটা জন্মাই গেছে, এটাই মূলত তিনি ব্যক্ত করতে চাচ্ছে আর কি। তখন আমার বয়স ছিল 23, এটা খুব ভালো করে মনে রাখবা, এখন বয়স হয়েছে 27। এখন দেখো এখানে কয়েকটা বয়সের কথা বলি। অনুপমের বিয়ের সময় যে বয়স ছিল, তার বয়স ছিল কিন্তু বিয়ের সময় হলো 23, বিয়ের সময় বয়স কত ছিল 23, এবং ট্রেনের যে ঘটনা ঘটছিল সেটা কিন্তু 24 বছর বয়সে, আর যখন এই গল্পটা লিখছে তখন তার বয়স কিন্তু 27 বছর। এখনও আশা ছাড়ি নাই, কিন্তু মাতুলকে ছাড়িয়েছি, মানে হলো মাতুল বলতে তার মা এবং তাদের মামা রয়েছে, সেখান থেকে আর নাই, তাদের সেই বাসায় আর সে নাই, সে এখান কানপুরে এখানে কল্যাণীর কাছে থাকে আর কি। কল্যাণীর কাছে বলতে কল্যাণীর কাছে না, মানে এখানে থাকে, কিন্তু কল্যাণীর বিভিন্ন কাজে সহযোগিতা যা কিছু লাগে সেগুলো করে। নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারে নাই, মানে তার মা আবার তাকে ছেড়ে পারে না, কারণ এক ছেলে তার প্রতি যে ভালোবাসা এটা ভুলতে পারে না কি। তোমরা মনে করিতেছ আমি বিবাহ আশা করি না কোনো কালে না, মানে এখন সে আবার অনুপম বলতেছে যে তোমরা ভাবতেছো মনে হয় আমি বিবাহ এখনও আশা ছাড়ি নাই যে কল্যাণীকে বিয়ে করবো, এই জন্য আমি মনে হয় কল্যাণীর বাসায় এখানে এসে মানে এদিকে এসে আসি কানপুরে, এবং তাকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছি, না এটা কোনো কালে না। আমার মনে আছে কেবল সেই এক রাত্রির অজানা কণ্ঠের মধুসুরের আশা জায়গা আছে, নিশ্চয় আছে, নইলে দাঁড়াবো কোথায়। তাই বৎসরের পর বৎসর যাই আমি ওইখানে আসি, দেখা হয় সেই কণ্ঠ শুনি, যখন সুবিধা পাই কিছু তার কাজ করিয়া দিই, আর মন বলে এই তো জায়গায় পাইয়াছি, ও অপরিচিতা তোমার পরিচয়ের শেষ হইল না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি, মানে হলো তোমার জন্য কিছু করতে পেরেছি। মানে অর্থাৎ অনুপম পরিশেষে এটাই বলতে চাচ্ছে যে অনুপমের জন্য সে কিছুই করতে পারে না, কিন্তু তার যে মানে তার যে সেখানে জায়গা তার মনের মধ্যে পেয়ে নেয়, কিন্তু তার যে কণ্ঠস্বর, তার যে কাজের সহযোগিতা, এটার মাধ্যমে সে মনে করছে তার মধ্যে আমি কিছু না কিছু হলেও জায়গা করতে পেরেছি।
তো এই ছিল আমাদের অপরিচিতা গল্প। অপরিচিতা গল্পটার আমরা সম্পূর্ণটা শেষ করলাম। অপরিচিতা গল্পটা যদিও অনেকটা বড়, আমরা চেষ্টা করছি তারপর তোমাদের 4টা পর্বের মাধ্যমে সম্পূর্ণ এই গল্পটাকে শেষ করে দেওয়ার। এখন এই গল্পের থেকে তোমাদের দায়িত্ব থাকবে কি কি আমি বলি। সর্বপ্রথম এই গল্পটার এই যে পাঠ পরিচিতিটা আছে, সর্বশেষ গল্পটা পড়াবো, পাঠ পরিচিতি পড়বা একটু বলে দিই। পাঠ পরিচিতির মধ্যে যে ইম্পর্টেন্ট তথ্যগুলো। অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয় প্রমোদ চৌধুরী সম্পাদিত কোন পত্রিকায়? সবুজপত্র পত্রিকায়। সবুজপত্র পত্রিকার প্রবর্তকে এটা হলো প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী আরেক না যিনি হলো চলিত রীতির কিন্তু প্রবর্তক। তারপর হলো প্রথমে এটা গল্প সপ্তাহ এবং পরে গল্পগুচ্ছক প্রকাশিত হয়, এটা জানে রাখবা। তারপর হলো এখানে যৌতুক প্রথার বিরুদ্ধে, এটা তো জানোই। এটা হলো অপরিচিত হলো উত্তম পুরুষের জবানিতে লেখা, এটাও প্রথম আমি বলছি। এই মোটামুটি এগুলো তোমরা একটু জাস্ট জানবা এবং পাঠ পরিচিতি পড়বা। এখন তোমাদের যে অনুপমের এখানে যদি কিছু আমরা বলি, অনুপমের মধ্যে 1 নম্বর যে জিনিসটা আমরা এখানে দেখতে পাই, 1 নম্বর আত্মসম্মান বোধ বলতে কোনো কিছু নেই, প্রথম যে জিনিসটা। তারপর 2 নম্বর যে বিষয়টা অনুপমের মধ্যে আমরা এখানে লক্ষ্য করতে পারি, তার সিদ্ধান্ত গ্রহণের একটা অক্ষমতা আমরা দেখতে পাই। এবং শম্ভুনাথ বাবু তার আত্মসম্মান বোধ কিন্তু আছে আবার শম্ভুনাথ বাবুর মধ্যে, নিজের মধ্যে। তো এই ছিল আমাদের আজকের যে অপরিচিতা গল্প। মূলত আমরা এই পর্বের মাধ্যমে আজকের অপরিচিতা যে গল্পটা আমরা আলোচনা করতেছিলাম সেটা শেষ করলাম। এর পরবর্তীতে আমরা আগামীকাল তোমাদের জন্য বাংলা প্রথম পত্রের একটা কবিতা নিয়ে আলোচনা করব এবং চেষ্টা করব এক পর্বে আমরা সম্পূর্ণ কবিতাটা শেষ করে দেওয়ার। তো কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে বাংলা প্রথম পত্রের সেই কবিতার টপিক নিয়ে। আর তোমরা যদি চাও যে কোন কবিতার উপর ক্লাস নেব, তাহলে তোমরা কমেন্টে জানাইতে পারো, আমরা সেই কবিতার উপর তোমাদের লাইভ ক্লাসটা দেব। তো দেখা হচ্ছে আগামীকাল তোমাদের সাথে সেই কবিতার পার্ট নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।